নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি অঙ্কিতা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। সরকারি বৈষম্যের বিরুদ্ধে করিমগঞ্জে বিক্ষোভ কার্যসূচি রন্ধন কর্মীদের। সংসদ থেকে বিরোধী সংসদদের বহিষ্কারের প্রতিবাদে করিমগঞ্জে আন্দোলনে কংগ্রেস কর্মীরা। ইয়ংম্যান ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশনের অফিস ঘর উদ্বোধন লক্ষ্মীপুরে। জাগ্রত অগ্রগামী সিএলএফের প্রাক্তন সচিব হালিমা বেগমের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করলেন প্রায় ৩ শতাধিক এসএইচজি কর্মীরা। সংসদ থেকে বহিষ্কৃত ১৪৬ জন বিরোধী সংসদ। কাছাড়ে আন্দোলন কংগ্রেসের। আন্দোলনে পুলিশি বাধায় উত্তপ্ত পরিস্থিতি শিলচরে। সংসদ থেকে ১৪৬ জন বিরোধী সাংসদকে বহিষ্কারের প্রতিবাদে শিলচরে উত্তাল প্রতিবাদ কংগ্রেসের। শিলচর জেলা কংগ্রেসের উদ্যোগে বিজেপি সরকারের দ্বারা গণতন্ত্রের মন্দির থেকে বিরোধী ১৪৬ জন সাংসদের বহিষ্কারের প্রতিবাদে এক বিক্ষোভ কার্যসূচি বের করা হয়। শতাধিক কংগ্রেস কর্মী জেলা কংগ্রেস কার্যালয় থেকে জেলা শাসকের কার্যালয়ের দিকে প্রতিবাদী আন্দোলন নিয়ে যাওয়ার সময় কাছাড় পুলিশ কংগ্রেসীদের আন্দোলনকে বাধা প্রদান করলে পুলিশের সাথে দস্তাদস্তিতে জড়িয়ে পড়ে কংগ্রেস কর্মীরা এক সময় আবর্ত ভবনের সামনে রাজপথ বন্ধ করে মোদি বিরোধী স্লোগান দিয়ে এলাকা উত্তপ্ত করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। ভারতবর্ষর পার্লামেন্টৰ পৰা ৰাজ্যসভা আৰু লোকসভা মিলাই ১৪৬ গৰাকী সাংসদক বহিষ্কাৰ কৰা হৈছে। এইটো গণতন্ত্ৰৰ কাৰণে একটো কালো দিন। আমাৰ ভাৰতবৰ্ষ স্বাধীন হোৱাৰ পিছত আজিলৈকে একলগত ১৪৬ জন এমপি কেতিয়াও এনেকুৱা বহিষ্কাৰ কৰা নাই। সিহঁতে তেওঁলোকৰ মন মৰ্জি কিছুমান বিল পাছ কৰিবৰ কাৰণে এমপিবিলাকে যাতে পাৰ্লামেণ্টৰ ভিতৰত যাতে প্ৰটেষ্ট কৰিব নোৱাৰে, সিহঁতে এতিয়া বাধা দিব নোৱাৰে, সেইকাৰণে ১৪৬ জন এমপিগৰাকীক ওলাই দিছে, বহিষ্কাৰ কৰি দিছে। সেইটো কাৰণে আমাৰ নিখিল ভাৰত কংগ্ৰেছ কমিটিৰ নিৰ্দেশত গোটা ভাৰতবৰ্ষ ব্যাপী আজি আমাৰ ধৰ্ণা কাৰ্যসূচী চলি আছে। আমাৰ শিলচৰ জিলা কংগ্ৰেছৰ পৰা যেতিয়া আমি ওলাইছোঁ তেতিয়া এটা গ্ৰুপত ইয়াতে আমাক ৰখাই দিছে আৰু এটা গ্ৰুপত আগত ৰখাইছে। আমাৰ মানুহবিলাক আমি ধৰ্ণা ধৰিব গৈ আছোঁ আৰু আমি ডেমক্ৰেটিক প্ৰচেছে গৈ আছোঁ। আমি কোনো ডেমক্ৰেটিক কৰা নাই, কিন্তু সিহঁতে পুলিচ লগাই এই ৰাজ্য চৰকাৰ হেমন্ত বিশ্ব শৰ্মাৰ পুলিচ লগাই আমাক ৰাস্তাত ৰখাই দিছে। আমাক ৰাইট নাই নেকি আমি কথা ক'বলৈ, আমাৰ ডেমক্ৰেচি প্ৰচেছ আমি আন্দোলন কৰিব ৰাইট নাই নেকি? কিয় গণতন্ত্ৰ চলি আছে? আজি বিৰোধী দলবিলাকে কথা ক'ব নিদিয়ে, পাৰ্লামেণ্টৰ ভিতৰতো নিদিয়ে, পাৰ্লামেণ্টৰ বাহিৰতো নিদিয়ে। এতিয়া আমি ইয়াতে ধৰ্ণা ধৰিছোঁ, আমাক আহি ক'ব লাগিব, মেজিষ্ট্ৰেটে আহি ক'ব লাগিব কিয় আমাক ৰখাইছে, কিয় আমাক ৰাখি দিছে ইয়াতে। কিন্তু পুলিচে আমাক ঠেলা ধাক্কা কৰি থাকে, সদায় ঠেলা ধাক্কা কৰি থাকে। আমি কিবা আন্দোলন যদি ওলাই থাকোঁ তেতিয়াহ'লে আমাক ঠেলা ধাক্কা কৰি থাকে, মাৰপিট কৰি থাকে, আমাক এৰেষ্ট কৰি লৈ যায়। এইবিলাক সিহঁতৰ পুলিচ লগাই, সেইকাৰণে সিহঁতৰ আজি দেখিছে যে সিহঁতে মুখখন টিপি ধৰিবৰ কাৰণে একমাত্ৰ সিহঁতৰ পুলিচ আছে। ৰাইজ এতিয়া সিহঁতৰ লগত নাই, এতিয়া পুলিচ দিয়ে সিহঁতৰ কামটো চলাই আছে। সরকারের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে স্কুলের মিড ডে মিল রন্ধন কর্মীরা। এই রন্ধন কর্মীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দীর্ঘদিন থেকে সরকারের কাছে বিভিন্নভাবে দাবি আদায়ের চেষ্টা করে যাচ্ছিলেন, কিন্তু সরকার তাদের কথায় কর্ণপাত না করায় মধ্যাহ্নভোজন কর্মীরা রাজ্য জুড়ে 22 ডিসেম্বর আন্দোলন গড়ে তোলেন। পুরো রাজ্যের সাথে সঙ্গতি রেখে করিমগঞ্জেও সারা আসাম মধ্যাহ্নভোজন কর্মচারী ইউনিয়নের কর্মীরা সরকার বিরোধী আন্দোলনে সামিল হন। উক্ত বিক্ষোভ কার্যসূচি থেকে তারা বলেন তাদের বকেয়া বেতন তারা এখনও পাচ্ছেন না। মাত্র ১৫০০ টাকা তাদের বেতন, তাও নিয়মিত প্রদান করা হয় না। এই নিয়ে 4 দিন কর্মবিরতি দিয়ে বিগত দিনে তারা ব্লক স্তরে আন্দোলন সংগঠিত করলে সরকারের পক্ষ থেকে বকেয়া বেতন প্রদানসহ প্রত্যেক মাসের প্রথম সপ্তাহের ভেতর তাদের বেতন প্রদান করার প্রতিশ্রুতি দিলেও বর্তমান সরকার তা পূরণে সম্পূর্ণ ব্যর্থ। এছাড়াও তারা দীর্ঘদিন থেকে তাদের মাসিক বেতন 10,000 টাকা রন্ধন প্রকল্প বেসরকারীকরণের বিরুদ্ধে তারা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছেন। সরকার তাদের এই ন্যায্য দাবিগুলো না মানলে তারা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে সরকারকে হুমকি প্রদান করেন। আজকে আমাদের এই রন্ধন কর্মীদের গণবিক্ষোভ যে আমরা আজকে বিকল্প অন্য কোনো পথ নেই রন্ধন কর্মীদের সামনে। আপনারা দেখছেন যে আমরা 4 দিন লাগাতার রন্ধন কর্মীরা তাদের স্কুলে
রন্ধন কার্য বন্ধ করে প্রতিটা ব্লকে ব্লকে তারা সরকারের কাছে যে মেমোরান্ডাম দিয়েছিল, তার পরবর্তীকালে তারা চতুর্থ দিন স্কুল ইন্সপেক্টর অফিসে জমায়েত হয়ে সেখানেও ডেপুটেশন দিয়েছিল। সেখানে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে ডিসেম্বর মাসের মধ্যে যে সমস্ত যারা রন্ধন কর্মী যারা বেতন পায় না তাদের বেতন তারা প্রদান করবেন এবং প্রতি মাসের প্রথম সপ্তাহে প্রদান করবেন, এই প্রতিশ্রুতি তারা দিয়েছিল। এবং এটাও প্রতিশ্রুতি দিয়েছিল যে বিভিন্ন স্কুলে যে সমস্ত রন্ধন কর্মীরা এখনও বেতন পায় না তারা সেই সমস্ত স্কুলে তারা একটা পোর্টাল মাধ্যমে সেই সমস্ত স্কুলে যারা বেতন পায় না তাদের নাম সংযুক্তকরণের বিষয়ে তিনি উদ্যোগ গ্রহণ করবেন। কিন্তু ডিসেম্বর মাসে আজকে প্রায় শেষের দিকে আজ পর্যন্ত সেই কাজ তারা কার্যকরী করেন নাই। আমাদের আজকের এই দাবি যে ১,৫০০ টাকা যে বেতন, সেই বেতনও তাদের নিয়মিত নয় তো বকেয়া বেতন। কেউ 7 মাস 8 মাস, এমনকি অনেকে আছে দীর্ঘদিন ধরে বেতন পান না। ১,০০০ টাকা এবং পরবর্তীকালে রাজ্য সরকারের প্রতিশ্রুতি শুধু না, তারা ৫০০ টাকা তারা দিয়েছিল, কিন্তু তারা হঠাৎ করে সেই ৫০০ টাকা বন্ধ করে দেয়, কখনো দেয় কখনো দেয় না। এটা একটা অনিয়মিত অব্যবস্থা। এই বিষয়টা আমরা তার প্রতিবাদ করি যে আমরা মনে করি যে তাদের বেতন প্রতি মাসের প্রথম সপ্তাহের ভিতরে সেটা প্রদান করবে। এবং আমরা দাবি করি ১০,০০০ টাকা। আজকের দিনে ১০,০০০ টাকা এটা খুব সামান্য বেতন। আমাদের ন্যূনতম বেতন যেখানে আমরা দাবি করি ২১,০০০ টাকা, সেখানে 10,০০০ টাকা এটা সামান্য বেতন। আজকে প্রতিটা জিনিসের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, প্রতিটা জিনিসের দাম, এই ১০,০০০ টাকা দিয়ে একটা সংসার প্রতিপালন করা সম্ভব না। ১,৫০০ টাকা দিয়ে প্রতিপালন করার কথা আমরা ভাবতেই পারি না। যার ফলে আজকে এই সংসদ থেকে বহিষ্কৃত ১৪৬ জন সাংসদ প্রতিবাদে আন্দোলনে একত্রিত বিরোধী শিবির। নজিরবিহীনভাবে এক অধিবেশনে এতজন সাংসদের বহিষ্কার দেখেনি ভারতবর্ষ। এরই বিরুদ্ধে বিজেপি বিরোধী শিবিরে থাকা ইন্ডিজোটের সাংসদরা একে গণতন্ত্র বিরোধী আখ্যা দিয়ে সংসদের বাইরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ইন্ডিজোটের বড় শরিক কংগ্রেসের নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে প্রত্যেকটি রাজ্যে আন্দোলন সংগঠিত করছে। পুরো দেশের সাথে সঙ্গতি রেখে করিমগঞ্জ জেলা কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন, স্বাধীনতার পর থেকে দেশ গণতন্ত্র, সমাজবাদ, ধর্মনিরপেক্ষতার উপর চলছে, কিন্তু ২০১৪ সনের পর থেকে বর্তমান মোদী সরকার বারবার গণতন্ত্র বিরোধী পদক্ষেপ হাতে নিয়ে দেশের গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করছে। দেশের জনগণ বর্তমান সরকারের এই গণতন্ত্র বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে ইন্ডিজোটের সাথে থাকবেন এবং এই গণতন্ত্র বিরোধী সরকারকে ২০২৪ নির্বাচনে পরাজিত করে দেশে ফের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে জেলা কংগ্রেস সভাপতি উল্লেখ করেন। সমগ্র ভারতবর্ষে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং ইন্ডিয়া অ্যালায়েন্স যে দল রয়েছেন, সবাই মিলে আজকে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার যে গণতন্ত্রকে হত্যা করার প্রয়াস দীর্ঘদিন থেকে চালিয়ে আসছে এবং বিভিন্নভাবে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছে, সংবিধানকে পদদলিত করার চেষ্টা করছে, তার একটা জ্বলন্ত প্রমাণ আমরা সমগ্র ভারতবাসী এবং এই রাজ্যে, আসাম রাজ্যে আমরা দেখতে পেয়েছি। ১৪২ জন সাংসদকে লোকসভা এবং রাজ্যসভা থেকে ১৪২ জন সাংসদকে বহিষ্কার করা হয়েছে। আমরা স্বাধীন ভারতবর্ষের ৭৫ বছর আমরা উদযাপন করেছি, কিন্তু এই ৭৫ বছরের মধ্যে এই ধরনের নজির ভারতবর্ষে কোনোদিন ভারতবর্ষের ১৩০ কোটি মানুষ সেটা লক্ষ্য করেননি এবং আজ পর্যন্ত আমরা সেটা দেখতে পাইনি। সমগ্র বিশ্বের মধ্যে এই ভারতবর্ষ গণতন্ত্র, সমাজবাদ এবং ধর্মনিরপেক্ষতা নিয়ে যে সংবিধান রচনা করে এই দেশকে স্বাধীনতার পর থেকে চালিয়ে আসছে, ২০১৪ থেকে কেন্দ্রে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার রয়েছে এবং আসামের মুখ্যমন্ত্রী
হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে সরকার রয়েছে, আমরা দেখতে পাচ্ছি একবার নয় বারবার গণতন্ত্র, সমাজবাদ, ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের সংবিধানকে পদদলিত করার চেষ্টা করা হচ্ছে। তাই আজকে সমগ্র ভারতবর্ষে ভারতীয় জাতীয় কংগ্রেস, আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে সমগ্র ভারতবর্ষে আজকে দিল্লিতে এই বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। ইন্ডিয়া অ্যালায়েন্সের তরফ থেকে আজকে এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে আজকে দিল্লিতে ধর্ণা প্রদর্শন করা হচ্ছে। একই সঙ্গে আজকে সমগ্র রাজ্যে এই ধর্ণা প্রদর্শন করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গতি রেখে গতকাল গৌহাটিতে আমাদের সভা ছিল, সেই সভা শেষ করে আজকে করিমগঞ্জে পৌঁছে আজকে আমরা এই ধর্ণা কর্মসূচি এখানে পালন করছি। আমরা জানিয়ে দিতে চাই, তানাশাহী মোদি, নরেন্দ্র মোদির এই সরকারকে, তোমার এই তানাশাহী তুমি বন্ধ করো। 2024 আসছে, ভারতবর্ষের 130 কোটি মানুষ তৈরি হয়ে গেছে তোমার এই অপশাসনের বিরুদ্ধে আওয়াজ দেওয়ার, তোমার এই অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার, তোমার এই অপশাসনের বিরুদ্ধে আগামী 2024-এর নির্বাচনে তোমাকে পরাস্ত করে এই ভারতবর্ষের মধ্যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজবাদকে প্রতিষ্ঠা করার আন্দোলন ইতিমধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেস শুরু করেছে এবং তা শেষ হবে 2024-এর লোকসভা নির্বাচনের পর। ইয়াংম্যান ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশনের অফিস ঘর বৃহস্পতিবার উদ্বোধন হয়। লক্ষ্মীপুর বিধানসভার অধীনে থাকা কাপ্তানপুর জিপির অন্তর্গত রাঙ্গিরখাট দ্বিতীয় খণ্ডের ও কাপ্তানপুর 15, 16, 13 খণ্ডের কৃষকরা একত্রিত হয়ে ইয়াংম্যান ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন নামের একটি বেসরকারি সামাজিক সংস্থার স্থায়ী অফিসের উদ্বোধন করেন সভাপতি কামরুল হক চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, বিগত 2 বারের ভয়াবহ বন্যার পর এই পিছিয়ে পড়া গ্রামের কৃষকদের উন্নতির জন্য এই অর্গানাইজেশনের সদস্যরা কাজ করছিলেন, কিন্তু সরকারি সাহায্য সহায়তা ছাড়া তাদের কৃষকদের উন্নতিকল্পে যে কোনো কাজ করতে অসুবিধা পেতে হতো। তাই এই অঞ্চলের বসবাসকারী বিশিষ্ট সমাজসেবীদের সঙ্গে কথা বলে এই অঞ্চলের বসবাসকারী কৃষকদের উন্নতির জন্য কৃষিভিত্তিক এই বেসরকারি সামাজিক সংস্থাটি স্থাপন করেন। এই অঞ্চলটি সব দিকেই পিছিয়ে রয়েছে, যাতায়াতের সড়ক বেহাল অবস্থা, শিক্ষিত বেকার যুবক যুবতীরা রয়েছে। এই অঞ্চলের বসবাসকারী মানুষদের কর্মসংস্থানের একমাত্র উপায় হচ্ছে কৃষিকাজ। তাই ইয়াংম্যান ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশনের মাধ্যমে কৃষিজীবীদের সরকারের মাধ্যমে সাহায্য করার চেষ্টা চালিয়ে যাবেন বলে তারা জানান। আজকে আমাদের ইয়াংম্যান ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশনের রেজিস্ট্রেশনের পরে প্রথম ওপেনিং সেরেমনি অফ ইয়াংম্যান ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনের আজকে কমিটি গঠন করা হলো। আজকে আমাদের এই গ্রাম অঞ্চলে কৃষকদের জন্য কি করা যায়, অথবা আমাদের সরকার থেকে স্কিম ও কিছু কৃষকের জন্য কিছু করা যায় কি না তা নিয়ে আমরা চিন্তা করলাম বিগত 2-3 বছর থেকে। কিন্তু আমরা সরকারের তরফ থেকে কিছু না পেয়ে, যেহেতু কিছু আমাদের গঠনমূলক কিছু নাই, তাই আমরা এখন আলম হোসেন লস্করের দ্বারা উৎসাহিত হয়ে তার কথা মতো আমরা একটা এনজিও গঠন করলাম। এনজিওটি রেজিস্ট্রেশন করাতে গিয়ে উনি অনেক সাহায্য করেছেন। আর যেহেতু ভবিষ্যতে কোনো কিছু স্কিম সরকারের তরফ থেকে যদি পেতে হয়, ওনার সঙ্গে যোগাযোগের মাধ্যম করতে পারবেন। নমস্কার, আজকে আমি আমাদের রাঙ্গিরঘাট পার্ট 2 এবং কাপ্তানপুর পার্ট 15, 13 ও 16-এর সদস্যবৃন্দাকে নিয়ে আমরা একটা বিগত 3-4 বছর থেকে আমরা প্রচেষ্টাত আছি যে পিছিয়ে পড়া এই দেশের কৃষকসকলের বিভিন্ন ফ্যাসিলিটির লাগে গভর্নমেন্ট থেকে আমরা যেহেতু কিছু পাই না হিসাবে আমরা কিছু প্রচেষ্টা করে সেয়া দেখলাম, বিনা রেজিস্ট্রেশন থাকলে বা কোনো সংগঠন সংস্থা না থাকলে আমরা আর কোনো ফ্যাসিলিটি না পাওয়ার সত্ত্বে আমরা চেষ্টা করিয়া যাই। আর বিগত 3 বছর পরেও আমরা আজকে একটা অর্গানাইজেশনের আমরা এই রেজিস্ট্রেশন পাইছি। এই অর্গানাইজেশনের রেজিস্ট্রেশন পাইছি, এটার নাম আমরা রাখছি যে ইয়াংম্যান ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন। অ্যাড্রেসটা হইল কাপ্তানপুর 15,
আর আজকে আমরা চাই আর বিগত 3 বছর পরে আমরা এই রেজিস্ট্রেশনটা পাওয়ার পরে আমরা আরও কিছু গরিব কৃষকসকলের সাথে আমরা থাকার লাগিয়া তারা সাহায্য সহযোগিতা কিভাবে আমরা সরকার থেকে পাওয়া দিতে পারি, বরঞ্চ আমরা নিজের সহযোগিতায়ও তারা সাহায্য করতে পারি। এটা নিয়ে আজকে আমরা যে স্থায়ী অফিস যেটা পাইছি রেজিস্ট্রেশন হওয়ার পরে আমরা স্থায়ী অফিসটারে আজকে আমরা কমিটি এবং গাঁও দেশের ময়মুরব্বী বা কৃষক ফার্মার বন্ধুদেরকে নিয়ে আজকে আমরা এই অফিসটারে ওপেনিং করছি। কাছাড়ের বাঁশকান্দি ব্লক অফিসের কমিউনিটি 4টি জিপির 3 শতাধিক এসএইচজি গ্রুপের মহিলারা একত্রিত হয়ে জাগ্রত অগ্রগামী নামের সিএলএফ এর প্রাক্তন সচিব হালিমা বেগম যে সব ভিত্তিহীন অভিযোগ তুলেছিলেন তা সম্পূর্ণ মিথ্যে বলে উল্লেখ করেন বর্তমান সভানেত্রী সুলতানা জাহান লস্কর। তিনি বলেন সিএলএফ এর পদগুলি স্থায়ী নয়। হালিমা বেগম বিভিন্ন সময় সিএলএফ এর সাথে যুক্ত মহিলাদের সাথে খারাপ ব্যবহার করেন এবং সিএলএফ এর কাজও সঠিকভাবে চালাতে অক্ষম। সিএলএফ এর টাকা আত্মসাৎ করার চেষ্টাও তিনি করে থাকেন বলে তারা জানান। হালিমা বেগম বাঁশকান্দি থানায় সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যে অভিযোগনামা দাখিল করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে তারা উল্লেখ করেন। সভাপতি সুলতানা জাহান লস্কর সহ মহিলাদের সাথে খারাপ ব্যবহার করার জন্য জেলা প্রশাসনের কাছে হালিমা বেগমের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তারা। আজকে যে আমরা ব্লকের উপরে যে বিপিএম ম্যাডামের উপরে আমরা বিসি স্যারের উপরে অ্যাকাউন্টার ম্যাডামের উপরে যে হালিমার দিয়ে যে কেসটা দিচ্ছেন এটা একবারে ফলস। এই কেসটা আমরা কেউ আমরা জাগ্রত সিএলএফের যত মহিলা আসি কেউ আমরা মানি না এই কেসটা। আমরা থানার গিয়েও স্যারের কাছে অভিযোগ করছি যে এটা মিথ্যা কেস। আর হালিমার দিয়ে যে ফলস কেস তানে গড়ে ঢুকাইয়া যে আমরা স্যার তারা অপমান করছেন এটা ভুল। এখানে আমরা যেদিন মিটিং হয়েছে 30 তারিখ এদিন আমরা এখানে মিটিং এর মধ্যে প্রায় 30 জন মহিলা আসলাম। আমরা 30 জন মহিলার সামনে তানে কিতা সারে অপমান করছেন এটা দেন তাই ফলস কেস কালকে ভিডিও যে তাই জানাইয়া দিছেন এটা তাই সব মিথ্যা কথা হয়েছেন। তানে আমরা বরং এখন আমরা আজকে এখনো আমরা যে এখন যতটুকু মহিলা আছি সব আমরা থানার যাইমু গিয়া তার উপরে মানহানি কেস করবো যে তাই আমরা ব্লকের উপরে এত বড় ইনজাম কারণে দিলা। আমরা আজকে 7-8 বছর তাই ব্লকে চাকরি করিয়া আমরা এইরকম এক কোনোদিন আমরা উপরে এইরকম হইল না। তাই 6 মাসের লাগি বইয়া তার উপরে অতটুকু ওই গেছে হইয়া যে তাই যেটা অভিযোগ দিছে এটা সব মিথ্যা, আমরা মানি না এটা। প্রেসিডেন্ট আমি প্রায় যাবত 3 বছর থেকে প্রেসিডেন্ট আছি, কিন্তু আজকে আমাদের যে বাঁশকান্দি ব্লকের এই যে সিএলএফ সম্বন্ধে নিয়ে হালিমা বেগম তাই যে একটা এফআইআর করছেন ওইটা কিন্তু মানে তান কিন্তু ঠিক হয়েছে না এটা করা। এটা এরকম ব্যাপার এগুলা যে সিএলএফ এর প্রেসিডেন্ট সেক্রেটারি যেগুলো আছে এগুলা সবসময় থাকতে পারে না, এগুলা চেঞ্জ করা যায়। আর তানে রাখা হয়েছিল আমার প্রথম সেক্রেটারি আছিল সিএলএফ এর তার নাম লাকি বেগম লস্কর। তান শারীরিক একটু অসুস্থ থাকার কারণে তানরে রাখা ওই দিন করা হয়েছিল, মিটিং করা হয়েছে। ওই দিন মিটিংয়ে তাই আইসে আওয়ার পরে তাই প্রত্যেক আরো অনেকজন মানে আসিল মেম্বার, প্রায় 76 মেম্বার আসিল। তখন তাই নিজে ইচ্ছা হয়েছে যে আমি সেক্রেটারি হইব। তাই কোনো প্রস্তাব করা হয়েছে না, তাই কোনো সমর্থনও করা হয়েছে না, তাই নিজে স্বেচ্ছা সেক্রেটারি হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাই যখন সেক্রেটারি হয়ে গেছে তানে রাখা হয়েছে। সেক্রেটারি হওয়ার পরে তানে 6 মাসের অস্থায়ী হিসাবে সেক্রেটারি রাখা হয়েছে। এরপরে তানে যে সময় তাই কাজ করে না, তাই 2 মাস 3 মাস হয়ে গেছে তাই কোনো কাজ করতে পারে না, কোনো কাজ করে না। তখন তানে ফিরে আবার সবে মানে তানে সাইড জিপি থেকে যে করা হয়েছে তানে সবে করছে যে তানরে এখন আমরা রাখতাম না, আমরা কাজ চলেন না যখন তখন এরপরে তানে 6 মাস পরে আবার 3 মাস টাইম দেওয়া হয়েছে। 3 মাস টাইম পরে এরপরে তানে যেদিন আবার মিটিং করা হয়েছে এই মিটিংয়ের সময় তাই বহুত মানে খারাপ ব্যবহার করছে। মিটিং হওয়ার পরে জানছে যে আজকে আমরা মিটিং হইব আর আমি হয়তো চেঞ্জ হইতে পারি। ওই দিন আমরা বিসি স্যারে তানরে কইছেন এজেন্ডা লেখার লাগিয়ে, এজেন্ডা লেখা নিয়ে তাই বিসি স্যারের উপরে বহুত কিছু মানে খারাপ ব্যবহার করছেন। সবসময় তাই খারাপ ব্যবহার করতেই থাকেন এরকম। ফিরে আসি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300, 9401449722।
ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট, বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391 9678806896 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। সুরমা বার্তা আজ এই পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হচ্ছে একই সময় একই চ্যানেলে। নমস্কার।